জ্ঞান ফেরার পর জুন বলে, এত উঁচু পাহাড় থেকে সমুদ্রে লাফ দেওয়ার সাহস আমার কোথা থেকে এলো এবং এই ব্রেসলেটটি আমাকে কে দিল? এবং জুন পার্কের কাছে চলে আসে। পার্ক বলে, সেই মহান মূল্যবান ব্রেসলেটটি কোথায়? তুমি এক পাগল মেয়েটির কাছ থেকে নিয়েছিলে। পার্ক তাকে পিকচারগুলো দেখায়, যেগুলো জুন তাকে পাঠিয়েছিল। জুন বলে, আমি কিছুই মনে করতে পারছি না, কিন্তু এরকম দেখতে একটি ব্রেসলেট আমার কাছে রয়েছে। ওইদিকে সিম অন্য অন্য জলপরীদের সাথে ভালোই সময় কাটছিল, কিন্তু তার জুনকে অনেক বেশি মনে পড়তো। একদিন সে ডিসিশন নেয় জুনকে দেখতে যাবে। তাই সে একটি বোটের কাছে গিয়ে বলে, সিওল শহর যাওয়ার রাস্তাটা কোন দিকে? সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা তাকে রাস্তা দেখিয়ে দেয় এবং বলে, তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। কিন্তু সিম তাদেরকে ধন্যবাদ বলে চলে যায়। তারা ভূত ভূত করে চিৎকার করতে থাকে, কারণ এই মাঝ সমুদ্রে মেয়েটি কোথা থেকে আসলো। এরপর সে সমুদ্রের একটি বিচে চলে আসে। তাকে সাগর থেকে উঠে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। সে তাদেরকে বলে, এটা কি সিওল শহর? তারা বলে, সিওল শহর এখান থেকে অনেক দূরে। এই শুনে অনেকটা হতাশ হয়ে যায়। তারা বলে, আমরা সেই দিকে যাচ্ছি, তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। সে তাদের সাথে সিওল শহরে চলে আসে। এত মানুষজন দেখে হতবাক হয়ে যায় এবং ভাবতে থাকে, এত বড় শহর, এত মানুষের মধ্যে সে জুনকে কিভাবে খুঁজে বের করবে। এরপর প্রচন্ড ক্ষুধার্ত হয়ে একটি খাবারের দোকানে যায়, কিন্তু মহিলাটি বলে, খাবার কিনতে হলে টাকা নিয়ে আসতে হবে, টাকা ছাড়া কেউ তোমাকে খাবার দেবে না। সে টাকার সন্ধানে বেরিয়ে পড়ে। দেখতে পায় স্কুলের কয়েকজন মেয়ে একটি অসহায় মেয়ের কাছ থেকে টাকা নিচ্ছে। সে ভাবে এভাবে হয়তো টাকা উপার্জন করতে হয়। তাই সে একটি ছোট বাচ্চাকে ধরে ফেলে এবং বলে, আমি খাবার কিনবো, আমাকে টাকা দাও। এরপর ছোট বাচ্চাটি তাকে একটি লুডুস কিনে দেয় এবং বলে, কারো কাছ থেকে এভাবে জোর জবরদস্তি করে টাকা নেওয়া উচিত না। টাকা উপার্জন করতে হলে অনেক পরিশ্রম করতে হয়, কারণ আমার মা সারাদিন পরিশ্রম করে টাকা উপার্জন করে আমাকে খুশি রাখার জন্য। সিম বলে, তিনি যদি পরিশ্রম করে থাকে তাহলে তোমার সাথে সময় কাটাই কখন? বাচ্চাটি বলে, এইভাবে তো ভেবে দেখিনি। যাওয়ার সময় বাচ্চাটি তাকে কিছু টাকা দিয়ে বলে, এখান থেকে অল্প অল্প খরচ করবে আর যত দ্রুত সম্ভব জব ম্যানেজ করে ফেলো, তা না হলে তোমাকে না খেয়ে মরতে হবে। আর আশা করি খুব শীঘ্রই তুমি তোমার ভালোবাসার মানুষটিকে খুঁজে পাবে। তার কাছ থেকে বিদায় নিয়ে কিছু দূর যাওয়ার পর ওই মেয়েটি একজন লোকের সাথে ধাক্কা খায়। সে আর কেউ না, সে ছিল জুন। সে জুনকে বলে, আঙ্কেল আপনি কি দেখে চলতে পারেন না? এই শুনে জুন প্রচন্ড রেগে যায় আর বলে, মেয়েটি আমাকে আঙ্কেল বলে চলে গেল, আমি কি দেখতে আঙ্কেলের মতো? এরপর সিম তার পাশ দিয়েই চলে যায়, কিন্তু কেউ কাউকেই দেখতে পায় না। কিছুক্ষণ পর ওই মেয়েগুলো আবারও দেখতে পায়। তারা ওই অসহায় মেয়ের কাছ থেকে আবারও টাকা নিচ্ছিল। তখন সিম তাদেরকে বলে, এইভাবে টাকা উপার্জন করা উচিত না। এই শুনে মেয়েগুলো রেগে তাকে মারতে আসে। সিম মেয়েটিকে মারতে শুরু করে দেয় আর আরেকজনকে দূরে ফেলে দেয়। এরপর সিমকে বলে, তারা এইসব টাকার জন্য করেনি, মূলত এই মেয়েটি ভালো রেজাল্ট করে আর এর জন্যই তারা জেলাস হয়ে সবসময় তাকে বিরক্ত করে। সিম তাদেরকে এরকম করতে মানা করে এবং এরপর তারা সেখান থেকে পালিয়েছে। তখন তাদের লিডারের মা তাকে ফোন করে। মেয়েটি বলে সে স্কুলে ক্লাস করছে। তখন আমরা দেখতে পাই সেই মেয়েটির মা ছিল সেনজিন এবং জুন ও তার বন্ধুরা তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছিল। দেখা যায় জুন ছদ্মবেশে তার কাছ থেকে লিফটে উঠে সানগ্লাসটি খুলে ফেলে এবং তখন জুন তার লাইটারের মাধ্যমে তাকে হিপনোটাইজ করে ফেলে আর বলে, তোমার ছেলে একটি অপরাধী আর তার শাস্তি হওয়া উচিত। তুমি তাদেরকে ক্ষমা করে দাও যারা তোমার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। এরপর লিফট থেকে বেরিয়ে এসে তার অ্যাসিস্ট্যান্ট জুনকে বলে তার বন্ধুদের ক্ষমা করে দিয়েছে আর যে ছেলেকে মার্ডার করেছে তার পরিবারের সাহায্য সহযোগিতা করবে। অপরদিকে সিমের সাথে একটি মহিলার পরিচয় হয় এবং তাকে একটি ব্লেজার উপহার দেয় এবং বলে, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ তাকে ওই সব জায়গায় খোঁজা উচিত যে সব জায়গার কথা তোমাকে সে বলেছিল। তখন জুন বলে, বিল্ডিং 64 নামক একটি জায়গার কথা তাকে বলেছিল। তখন ওই মহিলাটি বলে, এখান থেকে বাসে উঠে সেই জায়গায় চলে যাও, অবশ্যই তুমি তাকে খুঁজে পাবে। তাই সে বাসে উঠে সেখানে চলে আসে। সেখানে একটি বিশাল অ্যাকুয়ারিয়াম দেখে বলে, এখান থেকে কয়েকটি মাছ খেয়ে নিতে হবে। এই বলে সে অ্যাকুয়ারিয়ামে নেমে পড়ে। তখন পার্কের ম্যানেজার দেখতে পায় তাদের নকল জলপরি এখনো অ্যাকুয়ারিয়ামে নামেইনি। তাহলে অ্যাকুয়ারিয়ামের মধ্যে রয়েছে সে কে? ঠিক তখনই অ্যাকুয়ারিয়ামের ভিতর থেকে সে জুনকে দেখতে পায় আর তাকে ডাকার অনেক চেষ্টা করে। জুনও তাকে দেখতে পায়, কিন্তু সে তাকে চিনতে পারে না। তখন পার্ক তাকে কয়েকটি পিকচার পাঠায়। পিকচারগুলো থমাসের কাছ থেকে পেয়েছে।
থমাস পার্কে বলছিল জুনের সাথে একটি পাগল টাইপের মেয়ে ছিল, আর তার প্রমাণ হিসেবে সে একটি সেলফি পাঠায়। তখন জুন দেখতে পায় থমাসের সাথে দেখা করার সময় সত্যি তার সাথে একটি মেয়ে ছিল, যাকে দেখতে অ্যাকুয়ারিয়ামের সেই মেয়েটির মতন। এই দেখে জুন ওই মেয়েটিকে অনেক খুঁজতে থাকে, ওদিকে সিমও খুঁজতে থাকে। তারা একে অপরকে খুঁজে পায়, কিন্তু তাদের একসাথে কাটানো স্মৃতিগুলো জুনের কিছুই মনে ছিল না। জুন তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং তাকে সেই পিকচারটি দেখায় এবং বলে, আমরা একসাথে ছিলাম, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না কেন। সিম তখন চুপ করেছিল, তাই জুন রেগে ওখান থেকে বেরিয়ে আসে। সিম তার পিছু পিছু আসতে থাকে। তখন জুন বলে, আমি তোমাকে চিনি না, দয়া করে আমার পিছন পিছন আসবে না। সিম তারপরেও তার পিছু করতে থাকে। সিম তার পিছু করে এসে তাকে আর খুঁজে পায় না। তখন সিম একটি প্রতারকের পাল্লায় পড়ে, আর জুন এসে তাকে বাঁচিয়ে নেয় এবং বলে, এইসব মানুষের সাথে কথা বলা উচিত না, তারা নিমিষে তোমার কাছ থেকে সবকিছু চুরি করে নেবে। এরপর আকাশে আতশবাজি দেখে সিম প্রচন্ড ভয় পেয়ে যায় এবং জুনকে জিজ্ঞাসা করে এইসব কি। তার এইসব প্রশ্ন শুনে জুন তো অনেক হাসতে থাকে এবং বলে, আমার মনে হয় তুমি হয়তো নাটক করছো। এরপর তারা দুজনে একসাথে আতশবাজি দেখে। তখন জুনের মনে হয় ছোটবেলায় তার মায়ের সাথে এখানে আতশবাজি দেখতো। এরপর যখন জুন আবারও সিমকে রেখে চলে আসে, তখন সিম আবারও তার পিছু করতে থাকে। সিম তখন বলে, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, আর আমার থাকারও কোনো জায়গা নেই। তখন জুন বলে, আমার প্রশ্নের আগে উত্তর দাও, আমি তোমার বিষয়ে কিছু মনে করতে পারছি না কেন। সিম চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে এবং জুন তাকে রেখে সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর জুন আবারও ফিরে আসে। তার জন্য জুনের অনেক মায়া হয়, তাই তাকে সাথে নিয়ে বাড়ি চলে যায় এবং জুন তাকে সেই ব্রেসলেটটি দেখিয়ে জিজ্ঞাসা করে, পিকচারে তোমার হাতে ব্রেসলেটটি দেখেছিলাম, কিন্তু আমার কাছে আসলো কিভাবে। তখন সিম চুপ করে থাকে, কিন্তু বারবার জুন জিজ্ঞাসা করায় সিম তখন বলে, আমি তোমাকে এটা দিয়েছিলাম, আর আমি যেখানে থাকি সেখানে খুঁজলে এরকম আরো অনেক ব্রেসলেট পাওয়া যাবে। এই শুনে তখন পার্ক বলে, তুমি যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো, তোমার সকল ধরনের সাহায্য আমি করব, তুমি উপহার স্বরূপ এরকম আর একটি ব্রেসলেট আমাকে এনে দিবে। তখন পার্ক তার নাম জিজ্ঞাসা করে। সিম বলে তার কোনো নাম নেই। তখন পার্ক তার একটি নাম রাখে, কিন্তু নামটা সিমের পছন্দ হয় না। তখন জুন বলে, আজ থেকে তোমার নাম সিমচন। নামটা তার অনেক পছন্দ হয়। সে দৌড়ে থিওর কাছে চলে আসে এবং তার নাম জিজ্ঞাসা করে। থিউ তার নাম বলে। তখন সিম বলে, আমার নাম সিমচন। এই বলে সে খুশিতে লুটিয়ে পড়ে। এরপর থেকে সিম তার সাথেই থাকতে শুরু করে দেয়। একদিন জুনের পুরনো শত্রু তার উপর আক্রমণ করে এবং তাকে গুলি করে দেয়। গুলি করার আগেই জুনকে বাঁচানোর জন্য সিম তাকে জড়িয়ে ধরে, ফলে গুলিটি সিমের গায়ে লেগে যায় এবং তাকে সার্জারি করা হয়। তখন ডাক্তার বলে, গুলিটি পেশেন্টের হার্টের মধ্যে ঢুকে পড়েছে। এরকম সিচুয়েশনে পেশেন্টকে বাঁচানো ইম্পসিবল, কিন্তু সিম বেঁচে আছে, কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। এরপর হসপিটালে জুন সিমকে বলে, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এর কিছুক্ষণ পর জুন যখন ঘুমিয়ে পড়ে, তখন আমরা বুঝতে পারি সিমের শারীরিক অবস্থা মোটেও ভালো না। এরপর বাড়ি ফেরার পর দেখা যায় সিম প্রায় সময় বুকে প্রচন্ড ব্যথা অনুভব হয়। সে ঠিক মতো ঘুমাতে পারে না, খেতে পারে না। তাই সে জুনকে বলে সে সমুদ্রে ফিরে যেতে হবে। সমুদ্রের তলদেশে এমন কিছু লতা পাতা রয়েছে যা খেলে সে হয়তো সুস্থ হয়ে যাবে, কিন্তু সম্পূর্ণ সুস্থ হইতে তার অনেক বছর সময় লাগবে, অথবা সে মারাও যেতে পারে। এই শুনে জুনের প্রচন্ড মন খারাপ হয়ে যায়। সিম জুনকে বলে, আমি যদি কখনো না আসি তুমি বিয়ে করে নিও। তখন জুন বলে, তাহলে আমি তৃতীয় জন্মের অপেক্ষায় রইব, আর তোমারও জন্ম হবে, আর সেই জন্মে হয়তো আমরা দুজন এক হতে পারবো। সিম তখন বুঝতে পারে জুন তাকে প্রচন্ড ভালোবাসে, তাই সিম জুনকে বলে, তুমি হয়তো এত কষ্ট সহ্য করতে পারবে না যতটা আমি সহ্য করেছি, তাই যাওয়ার আগে সবার স্মৃতি থেকে আমার অস্তিত্ব মুছে দিয়ে যাব। এরপর সে সুস্থ হওয়ার জন্য সমুদ্রের তলে চলে যায়। এরপর থেকে জুন সবসময় কাউকে মিস করতে থাকে, কিন্তু সে কাকে মিস করছে সেটা সে নিজেও জানে না। প্রায় সময় তার বন্ধুদের কাছে কান্নাকাটি করতে থাকে। ওইদিকে সিমেরও প্রচন্ড মন খারাপ থাকে। জুনের যখন প্রচন্ড মন খারাপ হয়, তখন সে সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়ে থাকে। দেখতে দেখতে 5টি বছর কেটে যায়। সিম এখন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছে। রাস্তার পাশে সে একটি মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটিও ছিল জলপরি। সিম তাকে দেখে চিনে ফেলে। মেয়েটি প্রচন্ড ক্ষুধার্ত ছিল, তাই সিম তাকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে যায়। খাবার দেখে মেয়েটি হাত দিয়ে খেতে যাবে। তখনই সিম তাকে শেখায় কিভাবে খাবার খেতে হয়, তা না হলে মানুষ তোমাকে পাগল বলবে।
জলপরি মেয়েটি বলে সে একটি ছেলেকে পছন্দ করে, তাকে খোঁজার জন্য সে এই শহরে এসে। ছেলেটিকে সে অনেকবার ফোন করেছে কিন্তু সে ফোন রিসিভ করছে না, তাই সিন তাকে সমুদ্রে ফিরে যেতে বলে। এরপর সিন জুনের বাড়ি চলে আসে। যেহেতু সবার স্মৃতি থেকে তার অস্তিত্ব মুছে দিয়েছে, তাই কেউ আর তাকে চিনতে পারে না। জুন বাড়ি ফিরলে সবাই বলে তার সাথে একটি মেয়ে দেখা করতে এসেছে। তখন জুন তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু সে তাকে চিনতে পারছিল না। এরপর একটি জরুরি কাজের উদ্দেশ্যে সে বেরিয়ে পড়ে। সিন মন খারাপ করে রাস্তার ধারে বসে থাকে এবং প্রচণ্ড কান্না করতে থাকে। তখন জুন ঠিক সেইভাবে ছাতা নিয়ে চলে আসে যেভাবে শপিং মলের সামনে থেকে নিয়ে এসেছিল, এবং জুন বলে তুমি কি আমায় চিনতে পেরেছো? তখন জুন বলে তুমি আমার স্মৃতি থেকে সব মুছে দিয়েছিলে, কিন্তু আমি কিছুই বলিনি, কারণ তুমি আমার স্মৃতিতে নয়, তুমি আমার হৃদয়ে ছিলে, আর আমি তোমাকে কখনোই ভুলিনি। আমরা দেখতে পাই জুনের একটা অভ্যাস ছিল, সে প্রত্যেক দিনের ঘটনা সে ডায়েরিতে লিখে রাখতো। সেই ডায়েরি পড়ে সে জানতে পেরেছিল সে কিভাবে সিমের সাথে তার প্রথম দেখা হয়েছিল, কিভাবে তার একে অপরকে ভালোবেসেছিল। সবশেষে দেখা যায় জুন একটি সরকারি চাকরি পেয়ে গিয়েছে, আর সিমকে নিয়ে সে সমুদ্রের পাড়ে একটি ছোট্ট বাড়িতে বসবাস করে, কারণ তারা দুজনেই সমুদ্রকে অনেক ভালোবাসে। আর এরই সাথে হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আমাদের জলপরি ও সাধারণ মানুষের ভালোবাসার গল্পটি শেষ হয়ে যায়। এই কোরিয়ান ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবে। আল্লাহ হাফেজ।